হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং সমস্ত চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে জিকে এক্সপ্রেসের ক্লাস শুরু করেছি এবং যেখানে বাছাই করা প্রত্যেকটি ক্লাসে 40টি করে জিকে প্রশ্নোত্তর আমরা আলোচনা করছি, সাথে রয়েছে এক্সট্রা নোটস। তো আজকের আমাদের জিকে এক্সপ্রেসের 7 নম্বর ক্লাস আমরা করব আপকামিং ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং এসআই, মিসলেনিয়াস, আইডিও সমস্ত পরীক্ষার জন্য এই যে জিকে এক্সপ্রেসের প্রশ্নপত্রগুলো বা ক্লাসগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস এবং তথ্য পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করব। তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব, তারপর আজকে ক্লাসের যে 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, পার্বত্য মৃত্তিকার অপর নাম কি? তো এটার সঠিক উত্তর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, উত্তরটা মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পটজল মৃত্তিকা হয়ে যাবে পার্বত্য মৃত্তিকার অপর নাম। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের প্রশ্ন ছিল নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানব দেহে থাকে না? প্রশ্নটা ছিল কিন্তু অপশনগুলো ভুল ছিল। অপশনগুলো ভুল ছিল বলতে প্রত্যেকটি মানব দেহে উপস্থিত, অর্থাৎ অপশনে যেগুলো রয়েছে রেনিন, পেপসিন, ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন সবগুলোই মানব দেহে উপস্থিত। তো প্রশ্নটা কি ছিল? থাকে না বলেছে, তো প্রশ্নটা একটু ভুল ছিল, তো তোমরা এই প্রশ্নটাকে স্কিপ করো, বাদ দিয়ে দাও, ঠিক আছে? যাই হোক, দুটো হোমওয়ার্ক আমরা দেখে নিলাম। এরপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হবে অপশন এ, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে এবং এবছরের থিম কি? এবছরের থিম হলো মাই হেলথ মাই রাইট। দ্বিতীয় প্রশ্ন, প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন নিচের কোন ব্যক্তি? এবারের অলিম্পিক প্যারিসে হতে চলেছে, তো নিচের কোন ব্যক্তি প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিলকিস মির। 3 নম্বর প্রশ্ন, কোন দেশে তৈরি কৃত্রিম সূর্য 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, এটা একটা রেকর্ড বলতে পারো, তাপমাত্রার রেকর্ড। 48 সেকেন্ডে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যাকচুয়ালি এই কৃত্রিম সূর্য বলতে পারমাণবিক চুল্লির কথা বলা হচ্ছে, যেটা কৃত্রিম সূর্যের সাথে তুলনা করা হচ্ছে, এতটাই টেম্পারেচার তার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ কোরিয়ার কৃত্রিম সূর্য। 4 নম্বর প্রশ্ন দেখো, সিসিআই বিলিয়ার্ডস ক্লাসিক টাইটেল জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঙ্কজ আদবানি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রিপাবলিক ল কার লেখা বিখ্যাত বই? 4 জন বিখ্যাত ব্যক্তির নাম দেওয়া রয়েছে, প্লেটো, রুশো, অ্যারিস্টটল এবং রামমোহন। তো রিপাবলিক ল নিচের কোন ব্যক্তির বিখ্যাত বই? সঠিক উত্তর অপশন এ, প্লেটোর লেখা। 6 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসুর ফাঁসি কত সালে হয়? নিচের কোন সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1908 সালে। ডিটেলসে দেখব। দেখো, 30 এপ্রিল 1908 মুজাফফরপুর, বিহারের রাতে 8:30টায় ক্ষুদিরাম ও প্রফুল্ল যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যা পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জনৈক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন।
ইউরোপিয়ান ক্লাবের সামনে 3 জনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় 21শে মে 1908 তারিখে, যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত হয়। এবং এই আলিপুর বোমা মামলায় আর কে জড়িত ছিল? অরবিন্দ ঘোষ জড়িত ছিলেন। তো যাই হোক, 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। 7 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ সত্যবতী চরিত্রগুলির স্রষ্টা নিচের কোন সাহিত্যিক? ইজি প্রশ্ন, এটা প্রত্যেকে পারবে। সঠিক উত্তর অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। দেখো, বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের স্রষ্টার ব্যাপারে দেখে নেব। টেনিদা চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। কাকাবাবু চরিত্রটির স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা সুকুমার রায়। বিমলা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। অপু চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টা নারায়ণ দেবনাথ। নেক্সট 8 নম্বর প্রশ্ন, গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে? সঠিক উত্তর করার চেষ্টা করবে, ভিভিআই প্রশ্ন এটা। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মিলে নাও, অপশন বি, মুর্শিদাবাদ জেলা গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং বর্ধমান জেলা ধান উৎপাদনে প্রথম। শুধু রাজ্যে নয়, এটা গোটা ভারতের মধ্যেও ধান উৎপাদনে প্রথম বর্ধমান জেলা। দেখো, কিছু গুরুত্বপূর্ণ শস্য কোন কোন রাজ্য উৎপাদনে প্রথম সেগুলো দেখে নেই। আখ উৎপাদনে প্রথম উত্তরপ্রদেশ। তুলা উৎপাদনে প্রথম গুজরাট। আপেল উৎপাদনে প্রথম জম্মু ও কাশ্মীর। কফি উৎপাদনে প্রথম কর্ণাটক। তামাক উৎপাদনে প্রথম অন্ধ্রপ্রদেশ এবং ধান উৎপাদনে প্রথম পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন, সফরনামা কার রচনা? আচ্ছা, এখানে সমস্ত অপশন ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে সঠিক অপশনটা দেয়াই নেই, অপশনগুলো একদম কেটে দেবে। ঠিক আছে, একটাও ঠিক দেয়া নেই। তো সফরনামা কার রচনা? সফরনামা রচনা করেছেন, ভালো করে দেখে নাও, ইবন বতুতা। ইবন বতুতা। ঠিক আছে, ইবন বতুতা রচনা করেছেন সফরনামা। সরি, অপশনগুলো ভুলভাল দেওয়ার জন্য। এবং ইবন বতুতার আরো একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেটা হচ্ছে কি, কিতাব উল রাহিলা বা রাহেলাও বলা হয় তাকে। ইবন বতুতা কার সময় ভারতবর্ষে আসেন? মোহাম্মদ বিন তুগলক 1333 এডিতে মরক্কো থেকে এসেছিলেন। কোথা থেকে? মরক্কো থেকে এসেছিলেন। কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। তো গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়ে দিলাম। সফরনামা লিখেছেন ইবন বতুতা। ইবন বতুতার অপর একটি বই হলো কিতাবুল রাহিলা। 1333 এডিতে তিনি ভারতবর্ষে আসেন মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু দেখে নিই। চৈতন্য মঙ্গল লিখেছেন জয়ানন্দ এবং লোচন দাস। সি ইউকি লিখেছেন ইহুয়েন সাং। ইন্ডিকা লিখেছেন মেগাস্তেনিস। তারিক ই ফিরোজশাহ লিখেছেন জিয়াউদ্দিন বারানি। তুজুকি বাবর লিখেছেন বাবর এবং তহকক ই হিন্দ লিখেছেন আল বিরনি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহার করা হয়ে থাকে? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, দীর্ঘ দৃষ্টি। দীর্ঘ দৃষ্টির ইংরাজি কি? ফার সাইডনেস। ফার সাইডনেস। আর হস্র দৃষ্টি দৃষ্টি এটা হচ্ছে শর্ট সাইডনেস। এটা অবতল লেন্স। এটা অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। আর দেখো, অ্যাস্টিডামাটিজম, ঠিক আছে, এইটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। সিলিন্ড্রিক্যাল লেন্স। নেক্সট 11 নম্বর প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলিপি থেকে কার কথা জানা যায়?
সঠিক উত্তর হবে অপশন ডি, সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ স্তম্ভলিপি থেকে। এলাহাবাদ স্তম্ভলিপি কে লিখেছেন? হরিসেন লিখেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি আমরা দেখে নেব। নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত, গঞ্জাম লিপি শশাঙ্কের সাথে সম্পর্কিত, নানাঘাট লিপি প্রথম সাতকর্ণীর সাথে সম্পর্কিত, আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত, হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেলের সাথে সম্পর্কিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, অগ্নির দ্বীপ নামে কোন স্থান খ্যাত? চারটে দেশের নাম রয়েছে, স্কটল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন এবং বেলজিয়াম। তো নিচের কোন স্থানটি অগ্নির দ্বীপ নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আইসল্যান্ড। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপনাম দেখে নেব বিভিন্ন দেশের। ইউরোপের ককপিট বলা হয় তাকে বেলজিয়ামকে, রামধনুর দেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, পৃথিবীর চিনির পাত্র বলা হয় কিউবাকে, কফির পাত্র বলা হয় তাকে ব্রাজিলকে, ক্ষুদ্র ভেনিস বলা হয় তাকে ভেনেজুয়েলাকে, পৃথিবীর গুদামঘর বলা হয় তাকে মেক্সিকোকে। 13 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, থাইরয়েডকে মানবদেহের অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে। দেখো মানবদেহের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। মানবদেহের মোট পেশির সংখ্যা 639টি, মানবদেহের মোট অস্থির সংখ্যা 206টি, করটির অস্থির সংখ্যা 22টি এবং করটির স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মানুষের মেরুদণ্ডে কুশেরুকার সংখ্যা 33টি এবং মানুষের গ্রীবাদেশীয় কুশেরুকার সংখ্যা সেটা হচ্ছে 7টি। পূর্ণবয়স্ক মানুষের মুখমণ্ডলে দাঁতের সংখ্যা 32টি, মানুষের শরীরে পাঁজরার সংখ্যা 12 জোড়া। এছাড়া মানুষের কঙ্কাল তন্ত্র বিভক্ত দুইটি ভাগে, কি কি? অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালে অস্ত্র সংখ্যা বা অস্থি সংখ্যা 80টি, উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা 126টি। সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানুষের অস্থি গোলকের স্তর 3টি। মানবদেহের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাড় সেটা হচ্ছে ফিমার এবং সব থেকে ছোট হাড় কানের মধ্যে অবস্থিত স্টেপিস। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম মানবদেহ সম্পর্কে। পিডিএফটা পেয়ে গেলে ভালো করে তথ্যগুলো দেখবে, এক্সট্রা নোটসগুলো। 14 নম্বর প্রশ্ন, জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখো কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নিই। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত, কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত, কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট অবস্থিত, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত, নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত, রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাজস্থানে অবস্থিত রয়েছে। 15, মাটিতে নাইট্রোজেন কে আবদ্ধ করে? নিচের কোন ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজোবেক্টর। অ্যাজোবেক্টর মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট? সঠিক উত্তর হবে অপশন এ, কপার। দেখো কপার কি কি হচ্ছে, কপারের কি কি আকরিক রয়েছে দেখে নাও। ম্যালাকাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট, কপার গ্ল্যান্স এবং কপার পাইরাইটিস। 17 নম্বর প্রশ্ন, নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? নিশাত উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন সি, জাহাঙ্গীর। 18 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কার বিখ্যাত রচনা? ভিভিআই করো প্রশ্নটিকে।
18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, স্বামী বিবেকানন্দের রচনা বর্তমান ভারত। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের বই দেখে নেব। অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইফ ডিভাইন, এবং ডিভাইন লাইফ লিখেছেন কে? স্বামী বিবেকানন্দ, ঠিক উল্টোটা। চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। দাদাভাই নওরোজি লিখেছেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুলিং ইন ইন্ডিয়া। জওহরলাল নেহরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। এছাড়া সর্দার বল্লভভাই প্যাটেল লিখেছেন ভারত বিভাজন। লালা লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলক লিখেছেন গীতা রহস্য, এবং সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রেশহোল্ড। 19 নম্বর প্রশ্ন দেখো, শশাঙ্কের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? নিচের কোন সালে শশাঙ্কের মৃত্যু ঘটেছিল? শশাঙ্ক আমাদের বাংলার বা গৌড় সাম্রাজ্যের প্রথম সার্বভৌম রাজা। সঠিক উত্তর হবে অপশন এ 637 এডিতে বা 637 সালে। 20 নম্বর প্রশ্ন, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন এ 1961 সালে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়। এনসিইআরটির ফুল ফর্ম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 21 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়? এর উত্তর প্রত্যেকেই পারবে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, বিগত বছরে এসেওছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়? সঠিক উত্তর অপশন সি 13ই এপ্রিল। 22 নম্বর প্রশ্ন, শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? স্টার মার্ক করবে এই প্রশ্নটিকেও। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালগান ব্লুম বলা হয় তাকে, শৈবালের পচনে জল দূষিত হওয়ার এই প্রক্রিয়াকে। 23 নম্বর প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত কোন নদীতে রয়েছে? অর্থাৎ কোন নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে? খুবই বাছাই করা প্রশ্ন তো নিয়ে আসছি পরীক্ষাতে আসার মতো। সঠিক উত্তর হবে অপশন এ, কাবেরী নদীর উপর। দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত দেখে নেব, কোন কোন নদীর উপর এবং কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেই। কুঞ্চিকল জলপ্রপাত বারাহি নদীর উপর অবস্থিত, কর্ণাটক, এবং এটা হচ্ছে আমাদের দেশের উচ্চতম জলপ্রপাত। নেক্সট দেখো বারাহিপানি জলপ্রপাত বুদ্ধপালং নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত। যোগ জলপ্রপাত সরাবতী নদীর উপর কর্ণাটকে অবস্থিত। ধুঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 24, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে বিভাজন, এটির জন্য দায়ী হিন্দু উত্তরাধিকার আইন। 25, ভিটামিন সি এর অপর নাম কি? একদম ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে এবং বহুবার পরীক্ষাতে এসেছে, ইম্পর্টেন্ট এবং ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে যাবে ভিটামিন সি এর অপর নাম, এবং ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়ে থাকে? স্কারভি। দেখো বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নাম সেগুলো একটু দেখে নিই। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, রাতকানা। ভিটামিন বি1 থায়ামিন বা থিয়ামিন। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এর অভাবে কি হয়? রক্তাল্পতা। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন ডির অভাবে ভিটামিন ডির হচ্ছে রাসায়নিক নাম কেলো ক্যালসিফেরল, এবং এর অভাবে কি হয়? রিকেট রোগ।
ভিটামিন ই টোকোফেরল রাসায়নিক নাম, এর অভাবে বন্ধ্যাত্ব দেখতে পাওয়া যায়। ভিটামিন কে তার রাসায়নিক নাম ন্যাপথকুইনন, এর অভাবে কি দেখতে পাওয়া যায়, রক্ত তঞ্চনে ব্যাহত হয়, রক্ত তঞ্চন তাতে সাহায্য করে বা রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে? সঠিক উত্তর হবে অপশন এ ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়াতে সব থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন উপস্থিত থাকে। কত? 46 থেকে 47% নাইট্রোজেন থাকে। 27, এপসম লবণের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন সি, শোধক ম্যাগনেসিয়াম সালফেট হয়ে যাবে এপসম লবণের রাসায়নিক নাম। দেখো কিছু রাসায়নিক পদার্থের আমরা রাসায়নিক নাম দেখে নিই। প্লাস্টার অফ প্যারিস সেটা হয়ে যাবে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড। কুইক সিলভার সেটি হলো অ্যাকচুয়ালি পারদ। অ্যালাম বা ফটকিরি সেটা হচ্ছে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। ব্লিচিং পাউডার সেটা হবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট দেখো 28, ক্ষীরের পুতুল কার বিখ্যাত রচনা? সঠিক উত্তর অপশন ডি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা ক্ষীরের পুতুল। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা উপন্যাস এবং সেগুলোর রচনা কারা করেছেন সেগুলো দেখে নেব। গোরা উপন্যাসের রচনা মানে রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্গেশ নন্দিনীর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিত যে উপন্যাস তার রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হাঁসুলি বাঁকের উপকথা তার রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 29, সংবিধান অনুসারে নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়? সঠিক উত্তর হবে অপশন এ, কর প্রদান করা। এটা কোনো রকম মৌলিক কর্তব্য নয়। বাদবাকি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রীয় আইন মান্য করা এবং জাতীয় পতাকার শ্রদ্ধা, এগুলো সবই মূল কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য কতগুলো রয়েছে? মৌলিক কর্তব্য টোটাল বর্তমানে 11টা রয়েছে। ঠিক আছে, কত পার্ট? পার্ট 4A, আর্টিকেল 51A। 30 নম্বর প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত রয়েছেন? সঠিক উত্তর অপশন সি, সেতারের সাথে। 31, আধুনিক শিল্প দানব বলা হয় নিচের কোন শিল্পকে? থার্টি ওয়ানের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন সি, পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে। 32, এমব্রায়োলজি কি সংক্রান্ত বিদ্যা? বিভিন্ন বিদ্যা সংক্রান্ত প্রশ্ন কিন্তু বেশ পরীক্ষাতে এসে থাকে। সঠিক উত্তর হবে অপশন সি, ভ্রূণের বিকাশ। ভ্রূণের বিকাশ সম্পর্কিত বিদ্যা এমব্রায়োলজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা সম্পর্কে তথ্য দেখে নেব। হর্টিকালচার উদ্যান পালন বিদ্যা। এভিকালচার পাখি পালন বিদ্যা। এপিকালচার মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। তারপর দেখো আরবরিকালচার সেটা হচ্ছে গাছ এবং শাকসবজি চাষ সংক্রান্ত বিদ্যা। পিসিকালচার মৎস্য চাষ সংক্রান্ত বিদ্যা। 33, আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, সোডিয়াম। সোডিয়ামে কোনো রকম আইসোটোপ নেই। 34, গীত গোবিন্দ রচয়িতার জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন?
জয়দেব, যিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট এবং তাদের সভাকবি সম্পর্কে দেখে নেব। ফিরোজ শাহ তুগলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরানি। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফিরদৌস। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বরদই। কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন আল্লাসানি পেদ্দান। আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। এছাড়া মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন আলবিরুনি। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। যশবর্ধনের সভাকবি ছিলেন ভবভূতি। 35, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার নিচের কোন ব্যক্তি? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, রাষ্ট্রপতি। 36, পঞ্চায়েতি রাজ সম্পর্কে কত নম্বর আর্টিকেলে ব্যাখ্যা করা রয়েছে? সঠিক উত্তর দেখে নাও অপশন সি, 243। এছাড়াও ডিপিএসপিতেও রয়েছে পঞ্চায়েত গঠন সম্পর্কে বর্ণনা করা রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 40। 36, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। কত সালে? 1784 সালে। 38, এসএমএস কথার অর্থ কি? ফুল ফর্ম কি এসএমএস কথাটির? সঠিক উত্তর হবে অপশন ডি, শর্ট মেসেজ সার্ভিস হয়ে যাবে এসএমএস কথার সম্পূর্ণ অর্থ। তো দেখো কম্পিউটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আমরা ফুল ফর্ম দেখে নেব। এলইউ এর ফুল ফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট। বায়োস এর ফুল ফর্ম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিএডির ফুল ফর্ম কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যামের ফুল ফর্ম কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। কোবলের ফুল ফর্ম কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এছাড়া সিআরটির ফুল ফর্ম ক্যাথোড রে টিউব। ডিভিডির ফুল ফর্ম ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক, দুটোই হয়ে থাকে। ফ্যাক্সের ফুল ফর্ম দেখো ফ্যাসিমেল অটোমেটেড জেরক্স। জিআইএফ এর ফুল ফর্ম গ্রাফিক্স ইন্টিগ্রেট ইন্টারচেঞ্জ ফরম্যাট। এইচটিএমএল এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এইচটিটিপির ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কম্পিউটার সংক্রান্ত ফুল ফর্মের দিক থেকে। 39 দেখো নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়? চারটে অধিকার রয়েছে, সাম্যের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার। তো কোনটা মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। অ্যাকচুয়ালি সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে ছিল, কিন্তু 1978 সালের 44তম সংশোধনী সেখান থেকে এই সম্পত্তির অধিকারকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে এটাকে এখন বর্তমানে আইনি অধিকার করে দেওয়া হয়েছে। আইনি অধিকার পার্ট কততে রয়েছে? এটা পার্ট 12 নম্বর পার্টে রয়েছে XII এবং আর্টিকেল 300A নম্বর আর্টিকেলে রয়েছে বর্তমানে সম্পত্তির অধিকার। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং যে কারণে তিনি সকারি এই উপাধিটা নিয়েছিলেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তো আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে সেই হোমওয়ার্ক দুটো দেখে নাও। 1 নম্বর হোমওয়ার্কের প্রশ্ন দেখো, কিয়েভ কার রাজধানী? নিচের কোন দেশটির রাজধানী কিয়েভ? এটা তোমাদের HW থাকলো, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
দ্বিতীয় যে হোমওয়ার্ক দেখে নাও, সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে অবস্থিত রয়েছে? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে তোমরা জানাও, এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।